সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইরান কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে শর্তের জালে বেঁধে ফেলছে আর হরমুজ প্রণালীকে আত্মসম্মানের অস্ত্র বানিয়ে তুলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যখন হরমুজ প্রণালী নিয়ে ইরান শুধু শর্তই দিচ্ছে না, রীতিমতো হুকুমের ভঙ্গিতে আমেরিকাকে বলছে, আগে নিজের ব্যবহার বদলাও, ভদ্রভাবে কথা বলো, তারপরই হরমুজ খোলার আলোচনা হবে। একটা দেশ যার হাতে নেই বিমানবাহী রণতরী, নেই বড় যুদ্ধজাহাজের কোনো বহর, সেই দেশ এভাবে কথা শোনাচ্ছে কিভাবে? এর পেছনে কি নিশ্চক সাহস, নাকি ইরানের হাতে সত্যিই এমন কিছু এসেছে যা এখনও অনেকের অজানা? আজকের এই গল্প শুরু হয় সেই হরমুজ দিয়েই, যেখানে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে সেটি আর ফিরিয়ে নেওয়া হবে না, অর্থাৎ সোজাসুজি প্রত্যাখ্যান। তিনি এর সঙ্গে হুঁশিয়ারি জুড়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, না মানলে আগের থেকে অনেক বেশি মূল্য দিতে হবে। আকরামেনিয়া আরও বলেছেন, নতুন নিয়মকানুন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী নিজেদের অবস্থানে অটল থাকবে এবং এর জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, আমেরিকার আকাশ প্রতিরক্ষার একাধিক স্তর থাকা সত্ত্বেও ইরান তার মিসাইল ও ড্রোন অভিযান চালিয়ে গেছে এবং ইরানি সেনারা এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ রক্ষার জন্য প্রস্তুত। এই কথাগুলোর ভেতরে যে বার্তা লুকিয়ে আছে তা স্পষ্ট। ইরান বলছে, শর্ত না মানলে যুদ্ধের জন্য তারা এখনও পুরোপুরি তৈরি। হরমুজে ইরানের এই নতুন ব্যবস্থাটা আসলে কি? সহজ ভাষায়, ইরানের অনুমোদন ছাড়া এখন ওই পথে কোনো জাহাজ এদিক থেকে ওদিকে যাবে না, আবার ওদিক থেকে এদিকেও আসবে না। একদিকের চলাচল হবে ইরানের দিকে, অন্যদিকের চলাচল ওমানের দিক দিয়ে। কিন্তু আসল কথা হলো, ওমানের দিকের পথ হলেও সমন্বয়ের কাজটা ইরানই করবে, অর্থাৎ নিয়ন্ত্রণের চাবিটা থাকছে তেহরানের হাতেই। আর এখানেই আমেরিকার আপত্তি। মার্কিন বক্তব্য অনুযায়ী গোটা হরমুজ প্রণালী ইরানের নয়, তাই এইভাবে পথ ঠিক করে দেওয়ার অধিকারও আমেরিকার নেই। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে তারা কোনো ফি দেবে না, যদিও ইরান নাকি তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দাবি আর তেহরানের বক্তব্য তো একেবারে উল্টো দিকে যাচ্ছে। তাহলে সত্যি কোনটা? এই জায়গাটায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গতকাল ৮ অগাস্ট রাতে তিনি জানিয়েছেন, হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমানের মধ্যে নতুন আইনি পদ্ধতি আর নতুন সমুদ্রপথ নিয়ে আলোচনা চলছে এবং একটা সমঝোতা এখন কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ খোলা মানে শুধু একটা সমুদ্রপথ ঠিক করে ফেলা নয়। তার বক্তব্য অনুযায়ী আমেরিকাকে ইরানের বাকি শর্তগুলোও মানতে হবে, আর তার মধ্যে আছে একটা সমঝোতা লঙ্ঘনের ক্ষতিপূরণ, যে সমঝোতাকে ইরান ইসলামাবাদ চুক্তির সঙ্গে যুক্ত করে দেখছে। আরাকচি আরও বলেছেন, আগের যে অস্থায়ী সমুদ্রপথ ছিল সেটা ইরানের কাছে আর গ্রহণযোগ্য নয়, তাই জাহাজ চলাচলের জন্য নতুন পথ ঠিক করতেই হবে। তবে নতুন পথ নিয়ে বহু আইনি ও কারিগরি বিষয় এখনও ঠিক হয়নি, আর সেই কারণেই নতুন পথ চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটা অস্থায়ী সমুদ্রপথ নিয়েও আলোচনা চলছে ওই দুই দেশের মধ্যে। বাস্তবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মাঝখান দিয়ে যাওয়ার যে স্বাভাবিক পথ ছিল সেখান দিয়ে ইরান জাহাজ যেতে দিচ্ছে না, বলছে আমাদের দিক দিয়ে যাও আর আমাদের দিক দিয়েই বের হও, আর তার জন্য মাশুল দাও। এটা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য নয়, আমেরিকার কাছে তো নয়। তার মানে আমেরিকা যদি সত্যিই হরমুজ খোলাতে চায়, ইরান এখন বুঝিয়ে দিয়েছে শুধু চাপ দিয়ে সেটা হবে না, আগে শর্ত মানতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, তারপর নতুন সমুদ্রপথ নিয়ে সমঝোতা হবে। আর এখানেই বোঝা যায় হরমুজ এখন আর নিশ্চক সমুদ্রপথ নেই। ইরান আমেরিকা সংঘাতে এটা চাপ তৈরির সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বলা যায় আত্মসম্মানের লড়াইয়ের অস্ত্রও হয়ে গেছে। কিন্তু বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। শর্তের তালিকা শুধু পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই থেমে থাকেনি। গতকাল ৮ অগাস্ট গভীর রাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকির জুলকদার যা বলেছেন সেটা আরও কড়া। তার প্রথম কথাই হল, আমেরিকাকে সবার আগে নিজের আচরণ বদলাতে হবে, তবেই হরমুজ খোলা নিয়ে কথা এগোবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই আমেরিকাকে ভদ্রভাবে একটা ভালো দেশের মতো আচরণ করতে হবে এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও সামরিক চাপ বন্ধ করতে হবে। জুলকদারের বাকি দাবিগুলো কম নয়। তিনি বলেছেন, ইরানের সংস্থাপন এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে সব হুমকি বন্ধ করতে হবে, আর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চিরতরে থামাতে হবে। এর সঙ্গে আরও একটা দাবি আছে, ইরানের অবরোধে যুক্ত মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে এই অঞ্চল থেকে ফিরিয়ে নিতে হবে। তালিকা এখানেই শেষ নয়। সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর বিদেশে আটকে রাখা ইরানের অর্থ ছেড়ে দিতে হবে। জুলকদার বলেছেন, যুদ্ধ হোক বা আলোচনা, ইরান এই শর্তগুলো থেকে পিছু হটবে না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
আমেরিকা কি এই শর্ত মানবে? বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম। আমেরিকা না আটকে রাখা টাকা ছেড়ে দেবে, না নিজের নৌবাহর এই অঞ্চল থেকে সরিয়ে নেবে। তাহলে ইরান এমন শর্ত রাখছে কেন? একটা ব্যাখ্যা হলো, শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সেগুলো মানা প্রায় অসম্ভব হয়। অর্থাৎ ইরান হয়তো এই লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে। এখানে দুটো বিপরীত যুক্তি আছে, দুটোই শোনা দরকার। একদল বলবেন ইরান আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাদের হাতে নেই বড় যুদ্ধজাহাজ, নেই বিমানবাহী রণতরী, নেই আধুনিক যুদ্ধ বিমানের বহর। এই অবস্থায় এত কড়া কথা বলার মানে হয় না। আরেক দল বলবেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, সাহস দিয়েও হয়। হাতে তলোয়ার না থাকলেও লড়ে নেওয়া যায়। তবে একটা কথা ভাবার মতো, কেউ এত মজবুতভাবে তখনই কথা বলতে পারে যখন সে জানে যুদ্ধ হলে ঠিক কী হবে। ইরানের হাতে হয়তো এমন কিছু এসেছে যা এখনও আমরা জানি না। আপাতত এইটুকুই বলা যায়, হরমুজ প্রণালীর এই টানাপোড়ন সমাধানের চেয়ে যুদ্ধের দিকেই এখন বেশি এগিয়ে যাচ্ছে। এখন এই ঘটনার সঙ্গেই জুড়ে দেখা দরকার আরেকটা খবর, যেটা এসেছে মক্কা থেকে। মক্কা প্রতিরক্ষা চুক্তির ঠিক একদিন পরেই পাকিস্তান থেকে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটা বক্তব্য এসেছে যা ইসরায়েলি সংবাদ মাধ্যমের চোখে এই নতুন জোটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েল গোটা মুসলিম ওয়ার্ল্ডের জন্য বিপদ, আর সব মুসলিম দেশের উচিত তার বিরুদ্ধে একজোট হয়ে একটা মিলিত মোর্চা তৈরি করা। তিনি ইসরায়েলকে একটা অবৈধ রাষ্ট্র বলে বর্ণনা করেছেন এবং বলেছেন এই দেশ এই অঞ্চলের যে কোনো দেশের জন্যই ডিরেক্ট বিপদ হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে বিশেষভাবে এই বক্তব্যটাকে তুলে ধরেছে। ইসরায়েল এই কথায় গুরুত্ব দিচ্ছে কেন? কারণ এই বক্তব্যের ঠিক একদিন আমে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক মক্কা শরীফে যে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে একজনের ওপর হামলাকে তিনজনের ওপর হামলা বলে ধরা হচ্ছে, তার মানে ভবিষ্যতে যদি আরও মুসলিম দেশ এই জোটে যুক্ত হয়, তাহলে ইসরায়েলের সামনে এমন একটা নতুন আঞ্চলিক মিলিত মোর্চা দাঁড়িয়ে যেতে পারে যাকে উপেক্ষা করা ততটা সহজ হবে না। তবে এর বিপরীত একটা যুক্তিও আছে এবং সেটাও বাস্তব। তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান চায়। সৌদি আরবেরও আমেরিকার সাথে যথেষ্ট ঘনিষ্ঠতা দরকার। আমেরিকার সাথে এই যে সম্পর্ক, এটা বজায় রেখে ইসরায়েলের বিরুদ্ধে কতদূর যাওয়া যাবে সেটাই বড় প্রশ্ন। তাই পাকিস্তান যা করছে তার অনেকটাই হয়তো কথার লড়াই হয়ে থেকে যাবে। কড়া অবস্থান হতে পারে, কিন্তু এর থেকে বেশি দূর এগোনো কঠিন। তবুও ইসরায়েল যেই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, সেটাই এই খবরের আসল তাৎপর্য। এবার চলে যাই ইয়েমেনে, যেখানে পরিস্থিতি আবার দ্রুত খারাপ হচ্ছে। ইয়েমেনের সেনাবাহিনী হুথিদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে বড় সামরিক অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নাজিলি জানিয়েছেন, হুথিদের বহু ঘাঁটি এবং তাদের সামরিক শক্তিকে আলাদা আলাদা ফ্রন্টে নিশানা করা হয়েছে। আজ যে ছবিগুলো সামনে এসেছে, এগুলো গতকাল ৮ অগাস্ট সন্ধ্যায় প্রকাশিত হয়েছে, গভীর রাতে, মানে আজ ৯ অগাস্ট শুরু হওয়ার পরে। বলা হচ্ছে এই অভিযান হয়েছে মারিব ও হাদ্রামাউতে হুথিদের সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলার বিরুদ্ধে। অন্যদিকে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক স্পেশাল দূত হ্যান্স গ্রুনবার্গ দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ২০২২ এপ্রিলে যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় আকারের যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা এই মুহূর্তে সবচেয়ে বেশি। অর্থাৎ ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর পরিস্থিতি ধীরে ধীরে আবার একটা বড় যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবার একেবারে অন্যরকম একটা দৃশ্যের কথা বলি, যেটা মধ্যপ্রাচ্য থেকে নয়, এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে। গতকালের খবর, আকাশে ঝলমল করতে থাকা আলোর রেখা দেখে মনে হবে বাজি পোড়ানো হয়েছে কিংবা কোনো রকেট ছোড়া হয়েছে, কিন্তু আসলে তা নয়। এগুলো রুশ সেনাদের অটোমেটিক রাইফেল থেকে ছোড়া গুলি। সামনে থেকে ইউক্রেনের একটা আত্মঘাতী ড্রোন রুশ সেনাদের দিকে এগিয়ে আসছিল, আর সেটাকে আটকাতে তারা একসাথে অনবরত ঝাঁ করে গুলি চালাতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক গুলি আকাশের দিকে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই ড্রোনটা বাতাসেই বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ছোট্ট একটা ড্রোন নামাতে মাটি থেকে টানা রাইফেলের গুলি চালাতে হয়েছে, এবং শেষ পর্যন্ত সেনারা সেটা নামিয়েছেও। এই ধরনের দৃশ্য যুদ্ধে ঘটে ঠিকই, কিন্তু আমাদের চোখের সামনে আসে না, কারণ ওই মুহূর্তে সেনাদের জীবন বাঁচানোটাই প্রথম কাজ হয়ে থাকে, ক্যামেরা চালানো নয়। আর সেই কারণেই আজ ৯ অগাস্টের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে এই ভিডিওটিও জায়গা করে নিতে চলেছে। তাহলে আজকের দিনটা মিলিয়ে কি দাঁড়াচ্ছে? প্রথমত, হরমুজ প্রণালী নিয়ে ইরান পিছু হাঁটার বদলে শর্তের তালিকা আরও লম্বা করছে, আর সেই শর্তগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। তারপর মক্কা চুক্তির পর পাকিস্তানের বক্তব্যে ইসরায়েলের অস্বস্তি বেড়েছে, যদিও এই জোট বাস্তবে কতদূর যাবে তা নিয়ে সংশয় রয়েছে। আর ইয়েমেনে সংঘাত আবার একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে দুটো সম্ভাবনা তৈরি হতে পারে, যা বিশ্লেষণ হিসাবে বলা যায়। হয় কোনো এক পক্ষ চুপচাপ কিছুটা নরম হবে এবং একটা অস্থায়ী সমঝোতা হবে, নয়তো হরমুজকে ঘিরেই যুদ্ধ নতুন করে বড় আকার নেবে। এখন সবকিছু নির্ভর করছে একটা জায়গার উপর। আমেরিকা এই শর্তগুলোকে আলোচনার শুরু হিসেবে দেখে নাকি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আগামী কয়েকটা দিন খুব ভালো করে নজর রাখতে হবে পুরো মধ্যপ্রাচ্যের দিকে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, হরমুজ নিয়ে ইরানের এই কড়া শর্তগুলো কি আসলে দর কষাকষির চাল, নাকি এগুলো একটা বড় যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? নিচে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।